আমন্ত্রণ দুপুরে বাংলাদেশে। শুরুতেই জানিয়ে দেব শিরোনামগুলো। কাকরাইলে পুলিশের বাধায় ব্যারিকেডের সামনে ইশরাক সমর্থকদের অবস্থান। আমরা ইশরাক ভাইকে নগরের পিতা বানায়া আমরা গড়ে যাব। একটাই দাবি, জনতার মেয়র ইশরাক হোসেনকে তার প্রাপ্যটুকু বুঝিয়ে দেওয়া। আমাদের নগর চলতেছে না মেয়র ছাড়া, আমরা ইশরাককে মেয়র হিসেবে চাই। শপথ পড়ানো ইস্যুতে শুনানি শেষে যে কোনো সময় হাইকোর্টের আদেশ। ইসি পুনর্গঠনের দাবিতে আগারগাঁওয়ে এনসিপির বিক্ষোভ। নির্বাচনী আচরণবিধি সহ বিভিন্ন ইস্যুতে বৈঠকে বসেছে কমিশন। দুর্নীতির অভিযোগে এনসিপির সাবেক নেতা তানভীরকে দুদকে জিজ্ঞাসাবাদ। কমিশনের হাজির হয়েছেন স্বাস্থ্য উপদেষ্টার সাবেক 2 ব্যক্তিগত কর্মকর্তা। সকাল থেকে সারা দেশে রাজস্ব কর্মকর্তা কর্মচারীদের অবস্থান কর্মসূচি। বিঘ্নিত হচ্ছে আমদানি রপ্তানি কার্যক্রম। বাংলাদেশ বিমান বাহিনী একাডেমিতে চলছে গ্রীষ্মকালীন রাষ্ট্রপতি কুচকাওয়াজ 2025। কমিশনপ্রাপ্ত হলেন 45 ক্যাডেট। বর্তমানে সশস্ত্র বাহিনীর মাঝে বিদ্যমান এই সুসম্পর্ক বজায় রেখে আগামী দিনের যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলায় সেনা, নৌ ও বিমান বাহিনীকে আরও আধুনিক এবং সক্ষম বাহিনী হিসেবে গড়ে তুলতে আমরা বদ্ধপরিকর। দেখছিলেন শিরোনামগুলো। এছাড়াও দেশ বিদেশের আরো খবর নিয়ে দুপুরে বাংলাদেশে আপনাদের সঙ্গে আছি আমি ইশরাত জাহান। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে বিএনপি নেতা ইশরাক হোসেনকে শপথ পড়ানোর দাবিতে 7ম দিনের মতো চলছে কর্মী সমর্থকদের আন্দোলন। তবে আজ নগর ভবনের সামনে নয়, আন্দোলনকারীরা অবস্থান নিয়েছেন প্রধান উপদেষ্টার বাসভবনের কাছাকাছি কাকরাইল এলাকায়। সকাল থেকে মৎস্য ভবন এলাকায় দলে দলে জড়ো হন বিএনপিপন্থী বিভিন্ন সংগঠনের কর্মী সমর্থকরা। এরপর যমুনা অভিমুখে তারা পদযাত্রা শুরু করেন। পথেই পুলিশের ব্যারিকেড থাকায় কাকরাইল মসজিদের সামনে থামেন আন্দোলনকারীরা। তাদের অভিযোগ, আদালতের রায়কেও বৃদ্ধাঙ্গুলি দেখাচ্ছে সরকারের একটি মহল। ইশরাকের জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়েই এই অপতৎপরতা। গত 27শে মার্চ বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ঘোষণা করেন আদালত। পরে 27 এপ্রিল গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন। এদিকে মেয়র হিসেবে বিএনপি নেতা ইশরাক হোসেনকে শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে রিটের ওপর আজও শুনানি হচ্ছে। শুনানি শেষে যে কোনো সময় আদেশ দেওয়ার কথা আদালতের। গত 6 দিন থেকে ঢাকা সিটি কর্পোরেশনের সামনে অবস্থান কর্মসূচি নিয়েছি। আমরা নগরবাসী, আমাদের নগর চলতেছে না মেয়র ছাড়া, আমরা ইশরাককে মেয়র হিসেবে চাই। উত্তরের প্রশাসক, দক্ষিণের প্রশাসক নিয়োগ দিচ্ছে, তারা কারা? তারা কি জনতার কেউ? জনতার দাবি হচ্ছে একটাই, ইশরাক হোসেন এখানে নির্বাচন করেছে, আদালতের রায় নিয়েছে। আমাদের মেয়র সাহেব তাকে তার শপথ ঘোষণা করে তার গদির ভিতরে বসতে দেন। দর্শক, এই বিষয়ে বিস্তারিত জানবো সহকর্মীদের কাছ থেকে। শুরুতেই যেতে চাই কাকরাইল এলাকায়। আমার সহকর্মী ভাস্কর ভাদুরী সেখানে রয়েছেন। ভাস্কর, সেখানকার সার্বিক অবস্থা জানাবেন এবং আদালত থেকে কোনো আদেশ আসলে পরবর্তী উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রশাসনের তৎপরতা কেমন দেখছেন? ইশরাত 1.5 ঘন্টারও বেশি সময় কিন্তু হয়ে গেল যে ইশরাক হোসেনের সমর্থকরা এবং বিএনপির বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মীরা কিন্তু যমুনার সামনে যে সড়কটি রয়েছে কাকরাইল অভিমুখী, সেই সড়কটি কিন্তু তারা অবরোধ করে রেখেছেন। যদিও পুলিশি ব্যারিকেডের সামনে নেতাকর্মীর সংখ্যা এখন কিছুটা কম, কারণ প্রচণ্ড রোদ এবং একই সাথে গরম, এই দুটোকে কেন্দ্র করে কিন্তু নেতাকর্মীরা বিভিন্ন ভাগে ভাগ হয়ে তারা অবস্থান নিয়েছেন এবং নেতাকর্মীদের এই যে ঢল, সেই ঢল কিন্তু মৎস্য ভবন পর্যন্ত চলে গিয়েছে। শুরুর দিকে যদি যাই, যে সকাল 10:30 থেকে
ইশরাক হোসেনের সহকর্মীরা প্রথমে মৎস্য ভবনে অবস্থান নেয় এবং সকাল 11:15টার পরে তারা কিন্তু যমুনার সামনে এসে অবস্থান নেয় এবং শান্তিপূর্ণ কর্মসূচি পালিত হচ্ছে। যদিও এই মুহূর্তে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তেমন কোনো কর্মতৎপরতা কিংবা তাদের যে পরিমাণ সংখ্যা আছে সেই পরিমাণ সংখ্যা দেখে মনে হচ্ছে না যে কোনো ধরনের সংঘাতময় পরিস্থিতি তৈরি হবে আপাত দৃষ্টিতে। আর নেতাকর্মীরা যারা রয়েছেন তাদের সাথে আমরা কথা বলেছিলাম, তারা কিন্তু আমাদেরকে জানিয়েছেন যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মানুষকে সুবিধা বঞ্চিত করার জন্য বিভিন্ন ধরনের ষড়যন্ত্র কিন্তু করা হচ্ছে এবং সেই ষড়যন্ত্র থেকে ঢাকা দক্ষিণের নগরবাসীকে বাঁচানোর জন্যই কিন্তু তাদের এই উদ্যোগ। এবং তারা বলছেন যে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের একটি পক্ষ এখন পর্যন্ত চক্রান্তের মাধ্যমে ইশরাক হোসেনের যে শপথ পাঠ সেটি বিলম্বিত করছে এবং যতক্ষণ না পর্যন্ত এই শপথ পাঠের যে কার্যক্রম সেই কার্যক্রম পরিচালনা করা হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু তারা তাদের কার্যক্রম চালিয়ে যাবে। এবং আজকে আদালতের যে বিষয়টি, আদালতের রায়ের বিষয়ে আমরা যে সকল নেতাকর্মী রয়েছে তাদের সাথে কথা বলছিলাম, তারা কিন্তু আমাদেরকে জানিয়েছে যদিও আদালতের প্রতি তাদের সর্বোচ্চ সম্মান রয়েছে কিন্তু তারপরও তারা আশা করছেন নগরবাসীর স্বার্থে যে রায় হবে সেই রায় যাতে কোনোভাবে ইশরাক হোসেনের বিপরীতে না যায়, তারা ভবিষ্যতে আরো কঠোর কর্মসূচিতে বাধ্য হবে। ভাস্কর, ধন্যবাদ আপনাকে। এবার আমরা মৎস্য ভবন এলাকায় যেতে চাই। আমার সহকর্মী শাকিল হাসান দেখতে পাচ্ছি আমার সাথে যুক্ত আছেন। শাকিল, আন্দোলনকারীদের পক্ষ থেকে কি জানানো হচ্ছে, কি বলছেন তারা? সেই মোড়টা কিন্তু প্রায় গত 1.5 ঘন্টা ধরে অবরোধ করেছেন ইশরাক সমর্থকরা এবং ইশরাক হোসেনকে মেয়র পদে শপথ করানো হোক এবং তাদের আরেকটি স্লোগান আমি শুনতে পেয়েছি, তারা বারবার করে বলছেন যে এই মুহূর্তে দরকার নির্বাচিত সরকার। এই স্লোগানটিও তারা দিচ্ছেন এবং এখানে যারা এই আন্দোলনের সঙ্গে রয়েছেন তাদের বেশিরভাগই বিএনপি সহ যুবদল, শ্রমিক দল, ছাত্র দলের নেতাকর্মীরা, তারা সংগঠনের নামেও স্লোগান দিচ্ছেন এবং এই অবরোধের কারণে মৎস্য ভবন মোড় পুরোটাই হচ্ছে ইশরাক সমর্থকদের দখলে। এখন আমি দেখতে পাচ্ছি যে শুধু মাঝখানের জায়গাটা বাদে প্রায় সব জায়গাতেই ইশরাক সমর্থকরা অবস্থান নিয়েছেন, তারা স্লোগান দিচ্ছেন। খানিকক্ষণ পরপর খণ্ড খণ্ড মিছিল কিন্তু এই বিক্ষোভের সঙ্গে সংযুক্ত হচ্ছে এবং এই বিক্ষোভের জনসমর্থন এবং জনগণের যে অবস্থান সেটি কিন্তু আরও বাড়িয়ে তুলছে এবং তাদের যে স্লোগান চলছে। আর এ কারণে কিন্তু মৎস্য ভবনের, আপনি জানেন যে এটি 4 রাস্তার একটি মোড়, এখান থেকে একটি রাস্তা চলে গেছে শাহবাগের দিকে, আরেকটি কাকরাইলের দিকে, আরেকটি সেগুনবাগিচা এবং আরেকটি প্রেস ক্লাব মোড়। এই 4 দিক থেকে যে সড়কগুলো এসে মৎস্য ভবন মোড় অতিক্রম করেছে, 4টি সড়কই বন্ধ রয়েছে, বেশ কিছু গাড়ি এখন পর্যন্ত আটকা পড়ে আছে। যদিও এখানকার অবরোধকারী নেতাকর্মীরা চেষ্টা করছেন কিছু গাড়িকে বের করে দেওয়ার জন্য। নেতাকর্মীরা এখানে সড়কে অবস্থান নিয়েছেন, বসে পড়েছেন, অনেকেই জমায়েত করে স্লোগান দিচ্ছেন এবং তাদের স্লোগানগুলো যে বক্তব্য, সেই স্লোগানের বক্তব্যের মধ্যে মূল একটি বক্তব্য হচ্ছে ইশরাক হোসেনকে তাদের জনতার মেয়র দাবি করে তাকে শপথ পড়ানো এবং নির্বাচিত সরকারের অধীনে নির্বাচন, এই স্লোগানটিও সমর্থকরা দিচ্ছেন এবং তাদের বক্তব্য হচ্ছে দ্রুত সরকার এই দাবিটি মেনে নিয়ে তাদের আন্দোলনকে প্রত্যাহার করার সুযোগ দেবেন। ইশরাক, ধন্যবাদ আপনাকে শাকিল। নির্বাচন কমিশন পুনর্গঠন এবং স্থানীয় সরকার নির্বাচনের দাবিতে আগারগাঁওয়ে ইসি ভবনের সামনে বিক্ষোভ সমাবেশ করছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। বেলা 11:15টায় শুরু হয় এই কর্মসূচি, যাতে অংশ নিয়েছেন দলটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। নেতাদের অভিযোগ, নির্বাচন কমিশন একটি বড় রাজনৈতিক দলের পক্ষপাতিত্ব করছে। ইসির কর্মকাণ্ডের সাথে ওই দলের বক্তব্যের মিল আছে। নির্বাচন কমিশন জাতীয় ও স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠুভাবে করতে সক্ষম নয় বলেও মন্তব্য করেন এনসিপি নেতারা। এ সময় স্থানীয় সরকার নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করতে সরকারের প্রতি অনুরোধ জানান তারা। ইসির পক্ষপাতদুষ্ট ভূমিকা এবং ফ্যাসিস্ট আমলে করা আইনের মাধ্যমে যে কমিশন গঠিত হয়েছে তার প্রতি আস্থা নেই উল্লেখ করে কমিশনারদের পদত্যাগ বা কমিশন পুনর্গঠনের দাবি জানান নেতারা। এনসিপির এই বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে নির্বাচন ভবনের আশপাশে 5 স্তরের নিরাপত্তা গ্রহণ করা হয়েছে। সকাল থেকেই কঠোর অবস্থানে পুলিশ, ভবনের সামনের রাস্তায় দেয়া হয় কাঁটা তারের ব্যারিকেড।
এই নির্বাচন কমিশনকে আর সাংবিধানিক প্রতিষ্ঠান বলা যাচ্ছে না, এটা একটা রাজনৈতিক প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন অনেকগুলো সংস্কার প্রস্তাব দিয়েছে, সেই সংস্কার প্রস্তাবগুলো আমলে নিয়ে নির্বাচন কমিশনকে পুনর্গঠন করতে হবে এবং পুনর্গঠন করে দ্রুততম সময়ের মধ্যে স্থানীয় সরকার নির্বাচন দিতে হবে এবং সেটা জাতীয় নির্বাচন যখন দেওয়ার কথা সরকারের পক্ষ থেকে বলা হয়েছে সেটাকে বহাল রেখে। দর্শক, নির্বাচন ভবনের সামনে থেকে যুক্ত হচ্ছেন আমার সহকর্মী লাভলি বিথি। এনসিপির পক্ষ থেকে সুনির্দিষ্ট যে দাবিগুলো জানানো হয়েছে সে ব্যাপারে জানতে চাই এবং বিক্ষোভ সমাবেশ সম্পর্কে জানতে চাই। প্রতিবাদ সমাবেশ করছে নির্বাচন কমিশনের কিছু সিদ্ধান্তের বিরুদ্ধে, নির্বাচন কমিশনের গত কয়েক মাসের ভূমিকার বিরুদ্ধে। তাদের মূল দাবি কিন্তু দুইটি, একটি হচ্ছে ইসি পুনর্গঠন, অর্থাৎ বর্তমান যে নির্বাচন কমিশন গঠন করা হয়েছিল সেটি কিন্তু 2022 সালে আওয়ামী লীগ সরকারের সময় যে আইনটি করা হয়েছিল সেই আইনের অধীনে করা হয়েছে, সেই আইনটিকে তারা ভরসা রাখতে পারছেন এবং নির্বাচন কমিশনের উপর তারা ভরসা রাখতে পারছেন। তারা বলছেন যে নির্বাচন সংস্কার কমিশনের পক্ষ থেকে যে সুপারিশ করা হয়েছে সেই সুপারিশ অনুযায়ী হচ্ছে নির্বাচন কমিশন গঠন করতে হবে। এবং আরেকটি গুরুত্বপূর্ণ যে দাবি, দ্বিতীয় দাবি, সেটি হলো যে স্থানীয় সরকার নির্বাচনের কথা বলছে, যে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন করতে হবে এবং সেটিও নতুন কোনো ইলেকশন কমিশনের আন্ডারে করতে হবে। কারণ বর্তমান নির্বাচন কমিশনের গত কয়েক মাসের যে ভূমিকা ছিল সেই ভূমিকা অনুযায়ী তারা তাদের নিরপেক্ষতা বজায় রাখতে পারেনি, বরঞ্চ তারা এমনও বলেছেন যে বর্তমান নির্বাচন কমিশন তার সাংবিধানিক গুরুত্ব হারিয়েছে, প্রতিষ্ঠান হিসেবে যে গুরুত্ব সেটি হারিয়েছে, রাজনৈতিক দলের ভূমিকা তারা পালন করছে। আমাদের জিজ্ঞাসা ছিল যে যেহেতু ঐকমত্য কমিশনের রিপোর্টের পর, কারণ যেহেতু এখন আলোচনা চলছে, ঐকমত্য কমিশনের দ্বিতীয় পর্বের আলোচনাও বাকি আছে, সেই ক্ষেত্রে এই আলোচনার পর রিপোর্ট হবে, তারপর সেই অনুযায়ী নির্বাচন কমিশন গঠন হবে। সেই ক্ষেত্রে সরকার ঘোষিত যে ডিসেম্বর থেকে জুনের মধ্যে যে নির্বাচন সেটি আসলে পিছিয়ে যায় কিনা, যদি এই বিষয়ে তারা সেরকম নয়, এখনো কোনো সদুত্তর দিতে পারেনি। তারপরে তারা বলছেন যে সরকারের কাছে মূল দাবিটা হচ্ছে সরকারের কাছে যে তারা যেন স্থানীয় সরকার নির্বাচনের ঘোষণা দিয়ে দেয়, কিন্তু বর্তমান নির্বাচন কমিশনের আন্ডারে নেয়, কমিশন জাতীয় নির্বাচন, স্থানীয় সরকার নির্বাচনে যে করতে পারবে সেটি তারা ভরসা রাখতে পারছে না। আরেকটি বিষয় যোগ হয়েছে যে দক্ষিণে মেয়র হিসেবে ইশরাকের নাম ঘোষণার পর যে গেজেট প্রকাশ হয়েছে সেটি নিয়ে তারা নেতিবাচক বলেছেন যে বর্তমান সরকার নির্বাচনের দাবিতে রাজনৈতিক দলের বারবার তারা রাজনৈতিক দলের বক্তব্যের সাথে তাদের বক্তব্যের কর্মকাণ্ডের নির্বাচন কমিশন সভা বসেছে, কমিশন সভা শেষে যখন আমাদেরকে আলোচনাকে ব্রিফ করবে তখন আমরা জানতে চাইবো যে এই যে এনসিপি যে আন্দোলন হচ্ছে, বিক্ষোভ সমাবেশ, তাদের যে দাবি হচ্ছে এই বিষয়ে তাদের স্পষ্ট বক্তব্য আছে কিনা। ইশরাত, ধন্যবাদ আপনাকে। নির্বাচন কমিশনের সামনে এনসিপির বিক্ষোভের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছে বিএনপি। দলটির নেতা জয়নুল আবদিন ফারুক বলছেন, কারো ইঙ্গিতে বা কোনো প্রেতাত্মার হয়ে আন্দোলনে নেমেছে এনসিপি। সকালে জাতীয় প্রেস ক্লাবে তৃণমূল নাগরিক আন্দোলন আয়োজিত সংসদ নির্বাচন বানচালের ষড়যন্ত্র শীর্ষক আলোচনা সভায় তিনি কথা বলেন। জয়নুল আবদিন ফারুক বলেন, নির্বাচন কমিশনের সামনের বিক্ষোভ প্রমাণ করে ডক্টর ইউনূসকে মানে না এনসিপি। দেশে নাটকের পর নাটক মঞ্চস্থ হচ্ছে দাবি করে তিনি বলেন, একটি গোষ্ঠী সংসদ নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে, তারা শান্তিপূর্ণভাবে ডক্টর ইউনূসকে ক্ষমতা হস্তান্তরে বাধা দিচ্ছে। সরকারের উচিত ষড়যন্ত্র মোকাবেলায় দ্রুত তফসিল ঘোষণা করা, বিএনপি সরকারকে সহযোগিতা করবে জানিয়ে সাবেক এই বিরোধী দলীয় চিফ হুইপ বলেন, যেভাবে দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হচ্ছে তাতে কতদিন সহায়তা দেওয়া যাবে ভাববার বিষয়। তদবির বাণিজ্য সহ বিভিন্ন দুর্নীতির অভিযোগে স্বাস্থ্য উপদেষ্টার সাবেক দুই ব্যক্তিগত কর্মকর্তা এবং এনসিপির সাবেক নেতা গাজী সালাউদ্দিন তানভীরকে জিজ্ঞাসাবাদ করেছে দুদক। তবে জিজ্ঞাসাবাদ শেষে নিজেদের সম্পৃক্ততার কথা অস্বীকার করেন এনসিপির সাবেক নেতা গাজী সালাউদ্দিন তানভীর। এর আগে সকাল 10টার দিকে দুর্নীতির অভিযোগের বিষয়ে নিজেদের অবস্থান তুলে ধরতে দুদকের সেগুনবাগিচা কার্যালয়ে হাজির হন তারা। সংস্থাটির পরিচালক রফিকুজ্জামান রুমি সহ অন্যান্য কর্মকর্তারা তাদের জিজ্ঞাসাবাদ করে। এনসিপির সাবেক নেতা গাজী সালাউদ্দিন তানভীরের বিরুদ্ধে এনসিটিভি কাগজ সরবরাহে 400 কোটি টাকা কমিশন নেয়ার অভিযোগ রয়েছে। এছাড়া ডিসি নিয়োগে তদবির সহ নানা অভিযোগ আছে এনসিপির সাবেক এই নেতার বিরুদ্ধে। অন্যদিকে স্বাস্থ্য উপদেষ্টার সাবেক ব্যক্তিগত কর্মকর্তা তুহিন ফারাবী ও ডাক্তার মাহমুদুল হাসানের তদবির বাণিজ্য, টেন্ডার বাণিজ্য সহ নানা অনিয়মের মাধ্যমে শত কোটি টাকা সম্পদ অর্জনের অভিযোগও উঠেছে। যদিও গতকাল মঙ্গলবার স্বাস্থ্য উপদেষ্টার সাবেক দুই ব্যক্তিগত কর্মকর্তার নির্ধারিত তলবের দিন ছিল। অভিযোগগুলো সম্পূর্ণ অসত্য এবং ভিত্তিহীন। আর
যদি সামান্যতম এর মধ্যে কোনো ইনভলভমেন্ট আমার থাকে তাহলে আইনগত ব্যবস্থা নিক সরকার, আমি সেটাকে সহযোগিতা করব, প্রয়োজনে জেলে যেতে হলে যাব, কিন্তু সেটা সত্য প্রমাণিত হয়ে আসতে হবে। অতীতের যে কোনো সময়ের তুলনায় বর্তমানে সেনা, নৌ ও বিমান বাহিনীর সম্পর্ক অত্যন্ত সুদৃঢ়। এই সম্পর্ক ধরে রেখে আগামীর চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য সবার প্রতি আহ্বান জানান নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান। সকালে বাংলাদেশ বিমান বাহিনী একাডেমিতে অনুষ্ঠিত গ্রীষ্মকালীন রাষ্ট্রপতি কুচকাওয়াজ 2025-এ কথা বলেন তিনি বলেন, জুলাই অভ্যুত্থানে দেশের শৃঙ্খলা ফেরাতে যৌথ বাহিনীর সাথে বিমান বাহিনীর সদস্যরা অবদান রেখেছে। এছাড়াও বিমান বাহিনীর প্রশিক্ষণ, বিমান ও সিমুলেটেড উন্নত করা হয়েছে, সেজন্য বিদেশিরা এসে প্রশিক্ষণ নিচ্ছে। জানান, শান্তিরক্ষা মিশনেও ভূমিকা পালন করছে বাহিনীটি। অনুষ্ঠানে তিনি নবীন অফিসারদের মাঝে ট্রফি বিতরণ করেন এবং ব্যাজ পরিয়ে দেন। ৮৬তম বাফা কোর্স এবং ডিরেক্ট এন্ট্রি 2025 আলফা কোর্সের ৪৫ জন ক্যাডেট এতে কমিশনপ্রাপ্ত হয়েছেন। অনুষ্ঠানে সামরিক ও বেসামরিক উচ্চপদস্থ কর্মকর্তাগণ, বিভিন্ন দেশের সামরিক অ্যাটাশেগণ এবং সদ্য কমিশনপ্রাপ্ত কর্মকর্তাদের অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন। অতীতের যে কোনো সময়ের তুলনায় বর্তমানে সেনা, নৌ ও বিমান বাহিনীর মধ্যকার স্পিরিট অফ জয়েন্টনেস এবং পারস্পরিক সুসম্পর্ক অত্যন্ত সুদৃঢ়। বর্তমানে সশস্ত্র বাহিনীর মাঝে বিদ্যমান এই সুসম্পর্ক বজায় রেখে আগামী দিনের যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলায় সেনা, নৌ ও বিমান বাহিনীকে আরও আধুনিক এবং সক্ষম বাহিনী হিসেবে গড়ে তুলতে আমরা বদ্ধপরিকর। রাজস্ব খাত সংস্কার নিয়ে জারি করা অধ্যাদেশের বিরোধিতা করে আন্দোলন করছেন রাজস্ব বোর্ডের কর্মকর্তা ও কর্মচারীরা। এ বিষয়ে আরো জানবো, রাজস্ব ভবন থেকে যোগ দিচ্ছেন আমার সহকর্মী রিমন রহমান। রিমন, পূর্ব ঘোষণা ছাড়াই অবস্থান কর্মসূচি চলছে, এর কারণ কি হতে পারে? এ বিষয়ে আন্দোলনকারীরা কি বলছে? এই কিছুক্ষণ আগে একটি প্রেস ব্রিফিং ছিল এনবিআর যে রাজস্ব ভবন রয়েছে সেখানে, এবং সেখানে যারা কর্মচারী রয়েছে অর্থাৎ ঐক্য পরিষদের যারা নেতৃবৃন্দ রয়েছে তারা কিন্তু একটি প্রেস ব্রিফিং এর আয়োজন করেছিল, এবং সেই প্রেস ব্রিফিং এ কিন্তু 2 থেকে 3 দিনের একটি এখানে অসহযোগ এখানে দেওয়া হয়েছে কর্মসূচি। তারপর বিভিন্নভাবে জারিকৃত যে অধ্যাদেশ ছিল সেই অধ্যাদেশটি বাতিলের জন্য দাবি জানিয়েছে। পাশাপাশি এনবিআর চেয়ারম্যানের অপসারণও তারা চেয়েছেন। তারা বলছেন যে লাগাতার অসহযোগ কর্মসূচি শুরু হবে 21 তারিখ থেকে, অর্থাৎ 21 মে থেকে লাগাতার কর্মসূচি এখানে দেওয়া হয়েছে। পাশাপাশি 22 মে দুপুরে এনবিআর সংস্কার ঐক্য পরিষদের দাবিগুলো নিয়ে প্রধান উপদেষ্টার কাছে একটি স্মারকলিপি প্রদানের বিষয়েও তারা সিদ্ধান্ত নিয়েছেন। পাশাপাশি অন্যান্য কর্মকাণ্ড যদি এই সময় কোনো কিছু উন্নতি না হয় তাহলে 22, 24 এবং 26 এই 3 দিন বিভিন্নভাবে কিন্তু কর্মবিরতি পালন করার জন্য যে ঘোষণা সেটি কিন্তু আজকে ব্রিফিংয়ে দেওয়া হয়েছে। এনবিআর ভবনে কিন্তু সর্বস্তরের কর্মচারীরা এখানে এসেছেন এবং তারা তাদের যে অবস্থান সেটি তুলে ধরছেন। ইশরাত, ধন্যবাদ আপনাকে রিমন। ডিএসসিসির মেয়র হিসেবে বিএনপি নেতা ইশরাক হোসেনকে শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে রিট শুনানি শেষ হয়েছে। আগামীকাল আদেশ দেবেন হাইকোর্ট। এই বিষয়ে ব্রিফ করছেন আইনজীবীরা। আমরা সরাসরি যাচ্ছি সেখানে। তৃতীয় পক্ষ এসে বলবে যে আমার অধিকার আছে মামলা করার জন্য। এই জন্যই সুপ্রিম কোর্টের ইতিহাসে কখনো হাইকোর্ট ডিভিশন সুপ্রিম কোর্টে কখনো এরকম কোনো নজির নাই কোনো ইন্টারফেয়ার করছে বা কোনো আদেশ দিয়েছে এদের পক্ষে। আর আমরা আরও বলেছি যে আইন অনুযায়ী এটা আদালত তাপসের গ্যাজেট নোটিফিকেশন তার মেয়ারশিপ বাতিল করেছে সাক্ষী প্রমাণ নিয়ে, এবং ইঞ্জিনিয়ার ইশাককে মেয়র ঘোষণা করেছে। আদালতের নির্দেশেই 10 দিনের ভিতর নির্বাচন কমিশন গ্যাজেট করেছে। গ্যাজেট 30 দিনের শপথ হওয়ার কথা, অর্থাৎ আগামী 26 তারিখ 26 শপথ হওয়ার লাস্ট ডেট। এই মামলা করছে তারা মূলত তারা যখন 30 দিনের শপথ না দিতে পারে মেজর ইশাক, সেই জন্য তারা ফ্রাস্ট্রেট করার জন্যই এই মামলা করেছে মূলত। আবার বলেছে এখানে সে কোনো ক্ষতিগ্রস্ত মানুষ নয়, ক্ষতিগ্রস্ত একটা লোক হইতে পারে, সেটা হলে ব্যারিস্টার সদ্দু তাপস। উনি এসে মামলা করতে পারতেন। আজ যতগুলো এক্সাম্পল সবগুলো কিন্তু কন্টেস্টিং প্রতিদ্বন্দ্বী প্রার্থীর মধ্যে মামলা হয়েছে। উনি প্রতিদ্বন্দ্বী প্রার্থী, উনি এসে করতে পারেন। উনি আসেন নাই, এরা ছদ্মবেশে তাপসের মামলাটা করছে। আর
এখানে যেহেতু ইন্টারফারেন্স করার সুযোগ নাই। সোমোটোর কথা বললাম, তাই বললাম সোমোটো কোর্ট যদি সোমোটো সুপ্রিম কোর্ট তো ছিল, দেশের প্রধান বিচারপতি এস.কে. সিনহাকে যে সময় ক্যান্সারের কথা বলে দেশ থেকে বিতাড়িত করলো, দেশে আসতে দিল না, থাইল্যান্ডের রাস্তায় পদত্যাগ করালো, সুপ্রিম কোর্ট থেকে নিশ্চুপ ছিল কেন? সোমোটো তো কোনো আদেশ দেননি আপনারা, বা অন্যরা অনেক ঘটনা করছে 15 বছরে এই আদালতে বা বাইরে। সোমোটো কিছু করেন নাই তো আপনারা, নাথিং। সোমোটো হবে কেন? আর সোমোটো আর যেটা হলো জনস্বার্থ হলে কি জনস্বার্থ, রাস্তাঘাট, বিল্ডিং, পরিবেশ, এইগুলো নিয়ে মামলা দেখাচ্ছেন আপনি। যেগুলো করতে পারি একজন লয়ার করতে পারে, নট এ প্রাইভেট কেস যেটা কন্টেস্টিং পার্টি, সেখানে তো তৃতীয় পক্ষের কোনো অধিকার নাই। এটা যদি তারা আসছে মূলত এখানে জনগণের বিরুদ্ধে আসছে হাইকোর্টে, সুতরাং আনকনস্টিটিউশনাল, ইলিগাল, তাদের বক্তব্যটাই ইলিগাল, নট এন্টারটেনেবল, তাদেরই আমরা খারিজ হবে। এবং আদালত আমাদের কথা শুনে, অভিভাবক শুনে আগামীকাল আবার সকালে আদেশের জন্য রেখেছেন অর্ডারটা। ব্যারিস্টার কায়সার কামাল উনি বক্তব্য, উনি কি বলেছেন উনি বলো 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 বলো। জি না 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 থ্যাংক ইউ। আপনি তো আমাদের লার্নেড সিনিয়র কাউন্সিল মিস্টার মাহবুবউদ্দিন খোকন সাহেবের ব্রিফিংটা শুনলেন। তো বিষয়টা হয়েছে কি, আইনগতভাবে যারা রিটকারী আছেন তারা কেউই ল অনুযায়ী ওনারা আসতে পারেন না। আমরা আশা করছি ল উইল প্রিভেল। আর আমাদের সাবমিশন যখন আসছে কোর্টের কাছে বিভিন্ন বিষয়ে, তখন সোমোটির বিষয়টা যখন আনা হলো, আমরা তখন বলেছি যে হ্যাঁ, ইট ইজ এ হাইলি পলিটিক্যাল ম্যাটার। ইতিপূর্বে আমাদের এই বাংলাদেশে গত 15 বছর আমরা দেখেছি যে কোনো পলিটিক্যাল ম্যাটারকে মহামান্য হাইকোর্টে আনা হয়েছে এবং ইন দ্য নেম অফ হাইকোর্ট অর্ডার পলিটিক্যাল এজেন্ডা বাস্তবায়ন করা হয়েছে। ঈদযাত্রা নিরাপদ করতে ঈদের আগে ও পরে মোট 10 দিন বাল্কহেড চলাচল বন্ধ থাকবে, এমনটা জানিয়েছেন নৌ পরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এম সাখাওয়াত হোসেন। দুপুরে ঈদযাত্রা নিয়ে বিআইডব্লিউটিএ এবং লঞ্চ মালিকদের সাথে বৈঠক শেষে সচিবালয়ে এই কথা জানান তিনি আরও জানান, ঈদের আগে 3 দিন এবং পরে 7 দিন বন্ধ থাকবে বাল্কহেড চলাচল। ঈদ সামনে রেখে উত্তরবঙ্গের রৌমারী থেকে চিলমারী পর্যন্ত নতুন নৌ রুট চালু হচ্ছে বলেও জানান উপদেষ্টা। এই রুটে 2টি ফেরি চলবে যা সংযুক্ত করবে জামালপুরের সাথে। এ সময় উপদেষ্টা জানান, গাজীপুরের টিএনজেড মাহমুদ গার্মেন্টস সহ বেশ কয়েকটি কারখানা মালিকদের সম্পত্তি বিক্রি করে শ্রমিকদের পাওনা পরিশোধের নির্দেশ দেওয়া হয়েছে। 28 মের মধ্যে বাড়ি বিক্রি করে টিএনজেড কর্মীদের পাওনা পরিশোধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অন্যথায় বিদেশে পালিয়ে যাওয়া ওই মালিকের বিরুদ্ধে রেড অ্যালার্ট জারি করা হবে। বাল্কহেড যেটা আপনারা জানেন বালিকারি করে, সেগুলাকে 5 তারিখ থেকে মানে ঈদের 3 দিন আগের থেকে ঈদের পরে 7 দিন ইনক্লুডিং ঈদ, এটা চলাচল করবে না, টোটালি বন্ধ। দিনেও না, রাতেও না। রাতে স্পিডবোটগুলো চলাচল না করে সেই ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে। সর্বাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা গোল্ডেন ডোমের নকশা চূড়ান্ত করেছে যুক্তরাষ্ট্র। ভূপৃষ্ঠের পাশাপাশি মহাকাশে বসানো হবে এর সেন্সর, যার সাহায্যে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে ছোড়া যে কোনো ধরনের ক্ষেপণাস্ত্র ধ্বংস করা যাবে। পেন্টাগন বলছে, কয়েক প্রজন্মের মার্কিনীদের সুরক্ষার লক্ষ্যে তৈরি হচ্ছে এই এয়ার ডিফেন্স সিস্টেম। আয়রন ডোমের আদলে নতুন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা নির্মাণের ঘোষণা দিয়েছিল যুক্তরাষ্ট্র। ইসরায়েলি এয়ার ডিফেন্স সিস্টেম থেকে অনুপ্রাণিত হলেও আদতে গোল্ডেন ডোম হবে আরও অত্যাধুনিক। মঙ্গলবার নতুন এই প্রতিরক্ষা ব্যবস্থার নকশা চূড়ান্ত করেছে হোয়াইট হাউস। মূলত 2টি অংশে বিভক্ত কাটিং এজ প্রযুক্তি থাকবে গোল্ডেন ডোমে, যার একটি সেন্সর, অন্যটি ইন্টারসেপ্টর। নকশা অনুসারে মহাকাশে স্থাপন করা হবে সেন্সরটি, যা সম্ভাব্য মিসাইল হামলার সিগন্যাল পাঠাবে ভূপৃষ্ঠ আর মহাকাশে থাকা ইন্টারসেপ্টরে। অর্থাৎ ক্ষেপণাস্ত্র যে প্রান্ত থেকেই ছোড়া হোক তা ধ্বংসে সক্ষম হবে গোল্ডেন ডোম, এমন দাবি ওয়াশিংটনের। গোল্ডেন ডোম বিশ্বের অপর প্রান্ত বা মহাকাশ থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র ধ্বংসে সক্ষম হবে। সর্বকালের সেরা প্রযুক্তি এটি।
আপনারা জানেন ইসরায়েলকে তাদের আয়রন ডোম তৈরিতে যুক্তরাষ্ট্র সহায়তা করেছে এবং সেটি ব্যবহার করে তারা সফল হয়েছে। এবার যে প্রযুক্তির অধিকারী হতে যাচ্ছে তা ইসরায়েলের থেকেও উন্নত। যুক্তরাষ্ট্রের দাবি গোল্ডেন ডোমের মাধ্যমে নিউক্লিয়ার মিসাইল সহ ধ্বংস করা যাবে সব ধরনের ক্ষেপণাস্ত্র। গোল্ডেন ডোম যুক্তরাষ্ট্রের জন্য গেম চেঞ্জার। এটা কয়েক প্রজন্মের মার্কিনীদের সুরক্ষার বিনিয়োগ। প্রেসিডেন্ট রিগেন এর স্বপ্নদ্রষ্টা ছিলেন। ক্রুজ, ব্যালিস্টিক, হাইপারসনিক ক্ষেপণাস্ত্র কিংবা ড্রোন, প্রচলিত হোক কিংবা পারমাণবিক, সকল ধরনের হামলা থেকেই আমরা মাতৃভূমিকে রক্ষা করতে পারবো। মূলত ক্ষেপণাস্ত্র শনাক্তে একটি স্যাটেলাইট নেটওয়ার্ক তৈরি করবে গোল্ডেন ডোম, যা কাজ করবে ঢালের মতো। এর আওতায় যুক্ত হতে পারে শতাধিক স্যাটেলাইট। সাধারণত হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের উচ্চ গতির কারণে তা প্রতিহত করা বেশ কঠিন। স্বল্প উচ্চতা আর পরিবর্তনশীল গতিপথের কারণে সহজে রাডারে ধরা পড়ে না ক্রুজ মিসাইল। টানা ঝাঁকে ঝাঁকে ড্রোন হামলা ঠেকানোও বেশ মুশকিল প্রচলিত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাগুলোর জন্য। আর এসব কথা ভেবেই গোল্ডেন ডোম প্রযুক্তি আনতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। অত্যন্ত ব্যয়বহুল প্রকল্পটির জন্য $175 বিলিয়ন বাজেট ধরেছে ওয়াশিংটন। তৈরির পর আগামী 20 বছরের পরিচালনায় ব্যয় হতে পারে আরও $542 বিলিয়ন। প্রতিরক্ষা ব্যবস্থাটির বিশাল নির্মাণযোগ্য শেষ হতে লেগে যেতে পারে কয়েক বছর। প্রজেক্ট গোল্ডেন ডোমের নেতৃত্ব দেবে যুক্তরাষ্ট্রের স্পেস ফোর্স। অনিক রহমান, যমুনা নিউজ। সিরিজের তৃতীয় ও শেষ টি-20তে আজ আরব আমিরাতের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। শারজায় সিরিজ নির্ধারণী ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত 9টায়। 2 ম্যাচের সিরিজ হওয়ার কথা থাকলেও বিসিবির প্রস্তাবে এমিরেটস ক্রিকেট সবুজ সংকেত দেয় খেলা হচ্ছে বাড়তি এক টি-20। পাকিস্তান সফরের পূর্ব প্রস্তুতি ও আগের ম্যাচে হারের পর শেষ ম্যাচেও বাংলাদেশ একাদশে আসতে পারে পরিবর্তন। ইনজুরি কাটিয়ে এই ম্যাচে ফিরতে পারেন প্রথম ম্যাচের সেঞ্চুরিয়ান পারভেজ ইমন। 3 ম্যাচ সিরিজের প্রথম ম্যাচে 27 রানের জয়ের পর দ্বিতীয় টি-20তে অবিশ্বাস্য কিছু ভুলে 2 উইকেটে হেরে যায় টাইগাররা। সালমান আলী আঘাকে অধিনায়ক করে বাংলাদেশের বিপক্ষে সিরিজের জন্য 16 সদস্যের দল দিয়েছে পাকিস্তান। বাদ পড়েছেন এক ঝাঁক অভিজ্ঞ ক্রিকেটার। দলে নেই বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান ও শাহিন শাহ আফ্রিদির মতো তারকা। সহ অধিনায়কের দায়িত্বে আছেন শাদাব খান। তবে চমক হিসেবে থাকছে 1 মাসে 4 সেঞ্চুরি করে আলোচনায় আসা সাহিবজাদা ফারহান। সুযোগ মানলে পিএসএল এ সর্বোচ্চ উইকেট নেয়া আব্বাস আফ্রিদি। 5 ম্যাচের টি-20 সিরিজ হওয়ার কথা থাকলেও বাংলাদেশের প্রস্তাবে এখন সেটি হবে 3 ম্যাচের সিরিজ। এদিকে পিএসএল এর কারণে নতুন সূচিতে 27 মে থেকে সিরিজটি শুরু করার প্রস্তাব দিয়েছে পিসিবি। তবে এখনও চূড়ান্ত হয়নি সূচি। দর্শক, দুপুরে বাংলাদেশের প্রথম ঘন্টা থেকে বিদায় নিচ্ছি। পরের ঘন্টার খবর নিয়ে ফিরবেন সহকর্মী মৌসুমী আহমেদ লোপা। সাথেই থাকুন।